আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে। এটি হচ্ছে এই অধ্যায়ের তৃতীয় নাম্বার লেকচার। এই অধ্যায়ে আমরা আলোচনা করব মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে। তাহলে মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহের মধ্যে রয়েছে ধাতব ধর্ম, তারপর রয়েছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, তারপর রয়েছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এবং রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তো এখন আমরা জানব ধাতব ধর্ম সম্পর্কে। আচ্ছা, ধাতব ধর্ম জানার আগে আমরা জানি ধাতু কাকে বলে। অর্থাৎ যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ হয় এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে মূলত আমরা ধাতু বলি। যদি আমরা আধুনিক সংজ্ঞা অনুযায়ী বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। যেমন পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো যথাক্রমে গ্রুপ 1 এর মৌলগুলো একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অপরদিকে গ্রুপ 2 এর মৌলগুলো দুইটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এদেরকে যথাক্রমে গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু এবং গ্রুপ 2 কে বলা হয় মৃৎক্ষার ধাতু। যেমন গ্রুপ 1 এ অবস্থিত মৌলটির নাম হচ্ছে সোডিয়াম। আমরা সকলেই জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 1s2 2s2 2p6 3s1। তাহলে আমরা দেখতে পেলাম সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর সে কি করবে? তার তৃতীয় শক্তি স্তরে দেখেন ইলেকট্রন রয়েছে একটি, সে এই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ সোডিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। আর যারা একটি ইলেকট্রন বা দুইটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আধুনিক পরিভাষায় বলা হয় ধাতু। আর ধাতু ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম প্রদর্শন করে এটাকে বলা হয় ধাতব ধর্ম। তাহলে ধাতুগুলা কি করে? ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ধাতুর ইলেকট্রন ত্যাগ করার এই ধর্মকে বলা হয় ধাতব ধর্ম, ধাতব ধর্ম। তারপর আমরা বলতে পারি যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি। তাহলে আমরা কি জানতে পারলাম? যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি। অর্থাৎ যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাদের ধাতব ধর্ম কি থাকবে? বেশি থাকবে। আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। লিথিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s1, তাহলে লিথিয়াম কি করবে? তার সর্বশেষ কক্ষপথে দেখেন একটি ইলেকট্রন রয়েছে, সে এই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে লিথিয়াম
সে কি করছে, সে একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে। গত ক্লাসে আমরা দেখেছি এই দিকে প্লাস কিভাবে নিয়ে এসেছি, যদি ওই ক্লাসটা দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর আমি বলে দিচ্ছি, তাহলে আমরা আবার এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি, লিথিয়াম সে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে বিয়োগ, অর্থাৎ ইলেকট্রন বের করে দিয়েছে একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বের করে দিলে কি হয়, ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়, তাহলে লিথিয়াম প্লাস। আর এটা একই জিনিস, কি কারণে, কারণ আমরা যদি ইলেকট্রনকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই তাহলে তো একই কথা, কিন্তু আমাদের বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে লেখা আছে, আমরা এটা ফলো করার চেষ্টা করব। তারপর আমরা জানব যে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ পর্যায় সারণীর একই পর্যায়ের ক্ষেত্রে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে পর্যায় সারণীর মনে করেন এটা একটা পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো হলো ধাতু, অর্থাৎ বাম সাইডের মৌলগুলো কি ধাতু, অপরদিকে ডান পাশের মৌলগুলো হচ্ছে অধাতু, এবং মাঝের মৌলগুলো অর্ধধাতু বা অপধাতু। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। যেহেতু বাম সাইডের মৌলগুলো হচ্ছে ধাতু, তাহলে ডান দিকে গেলে একই পর্যায়ে, মনে করেন তৃতীয় পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে কি তার ধাতব যে ধর্ম এটা কি হ্রাস পাবে। কি কারণে হ্রাস পাবে, কারণ ডান দিকে আস্তে আস্তে কি অপধাতু, তারপর অধাতু, এজন্য একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হ্রাস পায়। এখন আমরা জানবো অধাতব ধর্ম সম্পর্কে। অধাতব ধর্ম, আচ্ছা, এখন আমাদের জানা প্রয়োজন অধাতু কাকে বলে। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে মূলত আমরা অধাতু বলি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। যেমন আমরা ক্লোরিনের কথা বলতে পারি, যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5, দেখেন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তার তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 5 আর 2 7টি। সে কি করবে, তার অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হবে, অর্থাৎ সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে গ্রহণ করার ক্ষেত্রে প্লাস, একটি ইলেকট্রন গ্রহণ করছে, আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জের মান বেড়ে যায়, তখন ক্লোরিন মাইনাস। তাহলে আমরা বলতে পারি অধাতুর এই ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। অর্থাৎ অধাতুর ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। অপরদিকে আমরা বলতে পারি, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদের অধাতব ধর্ম বেশি। তাহলে আমরা কি জানতে পারলাম,
যে সকল মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের অধাতব ধর্ম বেশি, আর অধাতুর ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। তাহলে আমরা যদি আরেকটি উদাহরণ দিই, যেমন আমরা যদি ফ্লোরিনের কথা একটু চিন্তা করি, আমরা সকলেই জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p, 9 হওয়ার জন্য আর কত প্রয়োজন? 5। তাহলে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 5 আর 2 7টি। ফ্লোরিনের অষ্টক পূরণ করার জন্য তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো গঠন করার জন্য তার আর একটি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন। তখন ফ্লোরিন কি করবে? ফ্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এরকম ফ্লোরিন আয়নে রূপান্তরিত হবে। তাহলে আমরা জানতে পারলাম অধাতুর ইলেকট্রন গ্রহণ করার এই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। অপরদিকে আমরা জানতে পারলাম যে সকল পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের অধাতব ধর্ম বেশি। যেমন আমরা আরও কিছু বলতে পারি যে পর্যায় সারণীর একই পর্যায়ে অবস্থিত মৌলগুলোর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কী কারণে? আমরা সকলেই জানি যে পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু, এবং মাঝের মৌলগুলো অর্ধধাতু বা অপধাতু। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কি কারণে বৃদ্ধি পায়? কারণ আমরা সকলেই জানি পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো কি? অধাতু। তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি? বৃদ্ধি পায়। আর আমরা ধাতব ধর্মের ক্ষেত্রে দেখেছি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি? হ্রাস পায়। কি কারণে হ্রাস পায়? কারণ বাম দিকের মৌলগুলোই তো হচ্ছে ধাতু, আর ডান দিকের মৌল কি? অধাতু। তাহলে অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, পরবর্তীতে আমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এর সাথে রিলেটেড মৌলের আরও কিছু পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, যেমন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। এগুলো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। এখন আমরা জানব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আমরা প্রথমেই কিছু জিনিস জেনে নিই। যেমন একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। অপরদিকে যদি আমরা গ্রুপের কথা চিন্তা করি, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এটা কি কারণে বৃদ্ধি পায়? আমরা যদি একটু খেয়াল করি, আমরা পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, যেমন পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপে রয়েছে সোডিয়াম, তারপর রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম,
সিলিকন। আচ্ছা, এগুলো কি 3 নাম্বার পর্যায়ের মৌল। 3 নাম্বার পর্যায়ের মৌল। তো প্রথম আমরা দেখব একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো হচ্ছে পর্যায় সারণীর 3য় পর্যায়ের একটি মৌল। তাহলে আমরা সকলেই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14। তাহলে কি বলছে? বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ বাম থেকে যদি আমরা ডানে যাই পরমাণুর আকার হ্রাস পাবে। তাহলে বলেন তো কার পরমাণুর আকার সবচেয়ে ছোট? অবশ্যই হবে সিলিকন, কারণ যত আমরা বাম থেকে ডানের দিকে যাব তত পরমাণুর আকার কি হ্রাস পাবে। তাহলে সোডিয়ামের যদি মনে করেন এইরকম হয়, ম্যাগনেসিয়ামের হবে এইরকম, অ্যালুমিনিয়ামের এইরকম, সিলিকনের এইরকম। এগুলো বোঝার জন্য আমি এরকম আর কি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কি কারণে? কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হ্রাস পায়। এখন আমরা জানবো কেন হ্রাস পায়। লক্ষ্য করে দেখেন, একই পর্যায়ে অবস্থিত মৌলগুলো কিন্তু প্রত্যেকটি মৌলের কিন্তু তাদের যে শেষ কক্ষপথ হচ্ছে 3য় কক্ষপথ, সবাই কিন্তু 3য় কক্ষপথে অবস্থিত। অর্থাৎ সোডিয়ামেরও 3টি কক্ষপথ রয়েছে, ম্যাগনেসিয়ামেরও 3টি কক্ষপথ, অ্যালুমিনিয়ামেরও 3টি কক্ষপথ, সিলিকনেরও কিন্তু 3টি কক্ষপথ রয়েছে। অর্থাৎ তার শক্তিস্তর বা কক্ষপথ বা অরবিট আমরা বলতে পারি বা শেল, প্রত্যেকটার কিন্তু 3টি করে শক্তিস্তর রয়েছে। কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে দেখেন পারমাণবিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইতেছে। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? উক্ত মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি বিভিন্ন কক্ষপথে অবস্থিত যে ইলেকট্রন সংখ্যা আছে এগুলো কি বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি সোডিয়ামের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। এখন ম্যাগনেসিয়ামের কিন্তু 3য় কক্ষপথে 2টি ইলেকট্রন, অর্থাৎ বাম থেকে ডানে গেলে তাদের পরমাণু সংখ্যা কি বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি সকলেই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন সংখ্যা যার চার্জ হচ্ছে পজিটিভ, বিভিন্ন কক্ষপথে রয়েছে ইলেকট্রন সংখ্যা যার চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভ আমরা সকলেই জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং বিভিন্ন কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা তারা একটা আকর্ষণ অনুভব করবে। যত বেশি পারমাণবিক সংখ্যা বাড়বে তাদের প্রোটন সংখ্যা বাড়বে, পাশাপাশি ইলেকট্রন সংখ্যাও বাড়বে এবং তাদের মধ্যে একটি আকর্ষণ কাজ করবে। যেই আকর্ষণের কারণে কি করবে? এই যে নিউক্লিয়াস, এই কক্ষপথগুলো, বিভিন্ন কক্ষপথে অবস্থিত ইলেকট্রন যে রয়েছে এই কক্ষপথগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে এই আকর্ষণের কারণে। যেই কারণে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। কি কারণে হ্রাস পায়? কারণ সোডিয়ামের 11টি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর সিলিকনের 14টা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা থাকবে 14টি। তাহলে তাদের মধ্যে আকর্ষণ শক্তিও বেশি হবে, যেই কারণে সোডিয়ামের আকার কি হবে? সোডিয়ামের আকার তুলনামূলক বড় হবে, কিন্তু সিলিকনের আকার কি ছোট হবে, কারণ তার প্রোটন সংখ্যাও বেশি, ইলেকট্রন সংখ্যাও বেশি। অপরদিকে সিলিকনের তুলনায় প্রোটন সংখ্যাও কম, ইলেকট্রন সংখ্যাও কম। তাহলে আমরা যদি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধগুলো বুঝতে পারি, এগুলোর সাথে রিলেটেড আমাদের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি। তাহলে আমরা কি জানতে পারলাম? বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে, এটা কিসের ক্ষেত্রে? পর্যায়ের ক্ষেত্রে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। অপরদিকে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়?
লক্ষ্য করে দেখেন, আমরা যদি একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর কথা চিন্তা করি, যেমন পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থিত যদি আমরা মনে করেন কিছু মৌল নিই, যেমন লিথিয়াম, তারপর রয়েছে সোডিয়াম, তারপর রয়েছে পটাশিয়াম। আমরা সকলেই জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। তাহলে আমরা কি বললাম যে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। মনে করেন লিথিয়ামের এইরকম, সোডিয়ামের আরেকটু বড় হবে, পটাশিয়ামের কি আরেকটু বড় হবে। কী কারণে বড় হবে? এখন আপনারা বলতে পারেন যে আপনি বলছিলেন যে স্যার পারমাণবিক সংখ্যা বাড়লে কি হয়? প্রোটন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে আকর্ষণের কারণে তাদের আকার ছোট হয়ে যায়। তাহলে লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19, তাহলে পটাশিয়ামের পারমাণবিক আকার বড় কেমনে হলো? কারণ দেখেন তারা কিন্তু একই গ্রুপে অবস্থিত মৌল। একই গ্রুপে অবস্থিত মৌলের ক্ষেত্রে লিথিয়াম রয়েছে পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ে অবস্থিত একটি মৌল, সোডিয়াম 3য় পর্যায়ে, অপরদিকে পটাশিয়াম 4র্থ পর্যায়ে। তাহলে পর্যায় মানে কি? অর্থাৎ তাদের কক্ষপথ দেখেন। লিথিয়ামের ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথ, তার 2টি কক্ষপথ ছিল। সোডিয়ামের ক্ষেত্রে তার 3টি কক্ষপথ, পটাশিয়ামের ক্ষেত্রে 4টি কক্ষপথ। অর্থাৎ তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণের কারণে যতটুকু তারা হ্রাস পেয়েছিল, অপরদিকে তাদের পরবর্তী শেল বৃদ্ধির জন্য তাদের আকার আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যতটুকু ছোট হয়েছিল অতিরিক্ত আরেকটা শক্তিস্তর বাড়ার জন্য, এই জায়গায় 2য় শক্তিস্তর, 3য় শক্তিস্তর বাড়ার জন্য তাদের পারমাণবিক আকার কি আরও বেড়ে গেছে। এইভাবে আর কি। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেলে তাদের আকার যতটুকু ছোট হয়, মনে করেন এতটুকু ছোট হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা তো আরেকটা কক্ষপথ পাইছে। তাদের তো 3টা কক্ষপথ, আর এর তো ছিল 2টা কক্ষপথ মাত্র। যদি আমরা একটু ডায়াগ্রাম আঁকি তাহলে আমরা সকলে সহজে বুঝতে পারবো। যেমন সোডিয়ামের ডায়াগ্রাম এই জায়গায় আঁকা আছে, লিথিয়ামেরটা যদি অঙ্কন করি, লিথিয়াম 2টা কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টি। এখন দেখেন লিথিয়ামের মধ্যে মোট ইলেকট্রন রয়েছে 3টি। আমরা জানি এই জায়গায় প্রোটন সংখ্যা অর্থাৎ পজিটিভ চার্জ রয়েছে 3টি। তাহলে 3টি প্রোটন সংখ্যা এবং 3টি ইলেকট্রন সংখ্যা, তাদের মধ্যে যতটুকু আকর্ষণ আছে এই জায়গার ক্ষেত্রে দেখেন বিভিন্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন ইলেকট্রন রয়েছে এবং নিউক্লিয়াসে পজিটিভ চার্জ রয়েছে। তাদের মধ্যে যতটুকু আকর্ষণ লিথিয়ামের তুলনায় অবশ্যই কম। কেন কম? কারণ দেখেন এই 3য় কক্ষপথ যে ইলেকট্রনটি রয়েছে এটা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরত্ব। তাহলে দূরত্ব বেশি থাকলে আকর্ষণ একটু কম হবে। আর এই জায়গায় তো কি দূরত্ব কি একেবারে কি কম, যে কারণে খুব সহজেই তার আকারটা ছোট হয়ে যেতে পারতেছে। আর এটার আকার ছোট হইতেছে না কি কারণে? কারণ নিউক্লিয়াস থেকে এই যে বিভিন্ন কক্ষপথ রয়েছে, যত বেশি কক্ষপথ হবে নিউক্লিয়াসের সাথে তাদের কি আকর্ষণ শক্তি তত কম হবে। এই জন্য আমরা বলতে পারি যে একই গ্রুপের ক্ষেত্রে, পর্যায় সারণীর একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। অপরদিকে একই পর্যায়ের ক্ষেত্রে, যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সোডিয়াম, তারপর আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারা কি পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ তাদের তো নতুন কোনো শক্তিস্তর বৃদ্ধি পাইতেছে না, যেই কারণে হ্রাস পায়। সবাই কিন্তু একই কক্ষপথে, সবারই কিন্তু 3য় শক্তিস্তর রয়েছে, কিন্তু যত ডান দিকে যাওয়া হইতেছে তত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইতেছে এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতেছে।
এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি কাজ করতেছে, যে কারণে তাদের আকার ছোট হয়ে যাইতেছে। অপরদিকে একই গ্রুপের ক্ষেত্রে যেহেতু লিথিয়াম দ্বিতীয় পর্যায়, সোডিয়াম তৃতীয় পর্যায়, পটাশিয়াম চতুর্থ পর্যায়, অর্থাৎ তাদের নতুন নতুন শেল বা কক্ষপথ তৈরি হইতেছে, যেই কারণে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যতটুকু তাদের আকার কমতেছে তার চেয়েও বেশি হইতেছে, যেহেতু তারা নতুন নতুন কক্ষপথ পাইতেছে। এখন আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি সম্পর্কে। আয়নীকরণ শক্তি। আচ্ছা, তো আয়নীকরণের শক্তির সংজ্ঞা আমাদের খুব ভালোভাবে জানা লাগবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আমরা প্রথমেই আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিব, তারপর আমরা জানব যে একই পর্যায়ের ক্ষেত্রে আচ্ছা, এগুলো আমি বলি যে আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সব হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ঠিক উল্টোটা। কি কারণে উল্টোটা? আমরা যদি জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার একটা লিখলেই হয়েছে, পরমাণুর আকার হ্রাস পায়। আমরা একটু আগে জেনেছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। অপরদিকে আমরা জেনেছি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর আমি যদি বলতে চাই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, ঠিক আছে, এর উল্টা হবে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। তাহলে কি হবে? যদি আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলি, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এর উল্টা হবে, পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, তারপর রয়েছে ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা একটু আগে জেনেছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। অপরদিকে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। অর্থাৎ পরমাণুর আকারের সাথে এদের সম্পর্ক হচ্ছে উল্টা সম্পর্ক। তো আমরা এখন কি বলতে পারি? একই গ্রুপের ক্ষেত্রে ঠিক উল্টোটা। আমরা একটু আগে জেনেছি যে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর এই জায়গায় আমরা কি লিখব? এর উল্টোটা, তড়িৎ ঋণাত্মকতা কি পায়? যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা কি উল্টাটা হবে, হ্রাস পায়। তারপর ইলেকট্রন শক্তিও হ্রাস পাবে, তারপর কি আয়নীকরণ শক্তিও হ্রাস পায়।
আয়নীকরণ শক্তি কি হ্রাস পায়। তাহলে আমরা কি জানতে পারলাম যে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে যদি আমরা খুব ভালো ধারণা নিতে পারি তাহলে আমরা আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি, এগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। কারণ তাদের সাথে অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো সবই হচ্ছে পরমাণুর আকারের ঠিক উল্টোটা। তাহলে এইগুলো পরীক্ষায় খুব উল্টাপাল্টা লাগে। খালি এতটুকু মনে রাখবেন যে আমরা পর্যাবৃত্ত ধর্মসমূহের মধ্যে জেনেছি ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আমি যদি একটু লিখে দিই তাহলে একটু সহজ হবে। তারপর আমরা আয়নীকরণ শক্তির যেহেতু সংজ্ঞা বলেছি, আয়নীকরণ শক্তি সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো আমি একটু ফ্লোচার্ট আকারে এগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আমরা কি জানতে পারলাম যে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অপরদিকে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে এগুলো হচ্ছে একই রকম, বক্সে রেখে দিই। আর তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, পর্যাবৃত্ত ধর্মের তিনটি সম্পর্কে জানলাম। আর রয়েছে ধাতব ধর্ম এর মধ্যে রয়েছে। তাহলে ধাতব ধর্ম হচ্ছে, আমরা সকলেই জানি বাম পাশের মৌলগুলো হচ্ছে ধাতু, অপরদিকে ডান পাশের মৌলগুলো হচ্ছে অধাতু। তাহলে ধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কি কারণে হ্রাস পায়? কারণ বাম পাশের মৌলগুলো হচ্ছে ধাতু, যত ডানের দিকে যাবে তত কি ধাতব ধর্ম হ্রাস পাবে, আর অধাতব ধর্ম কি বৃদ্ধি পাবে। অপরদিকে আরেকটি যদি আমরা লিখি অধাতব ধর্ম, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কি কারণে বৃদ্ধি পায়? কারণ ডান পাশের মৌলগুলো তো অধাতু, তাহলে বাম থেকে যত ডান দিকে যাব তত কি অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আর আমরা আরেকটি জেনেছি যে পরমাণুর আকারের ক্ষেত্রে কি লক্ষ্য করেছি আমরা, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই জায়গায় আমরা একটু লিখে নিই
যে এটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়? হ্রাস পায়। কেন হ্রাস পায়? আমরা আগেই বলে ফেলেছি, হ্রাস পায়। আর পরমাণুর আকারের ক্ষেত্রে আরেকটি কি আছে, যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি হয়? বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ নতুন নতুন কক্ষপথ সৃষ্টি হয়, যে কারণে বৃদ্ধি পায়। তাহলে এতটুকু আমাদের মনে রাখা লাগবে সৃজনশীলে। এগুলো একটু উল্টাপাল্টা লাগতে পারে, উল্টাপাল্টা যাতে না লাগে আমি এজন্য লিখে দিলাম যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পরমাণুর যে আকার, পরমাণুর আকারের ঠিক উল্টা। মনে রাখবেন, পরমাণুর আকার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। আর পরমাণুর আকার যেহেতু হ্রাস পায়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। অপরদিকে একই গ্রুপের আমরা উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? নতুন নতুন কক্ষপথ তৈরি হয়। আর যেহেতু পরমাণুর আকার বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, ইলেকট্রন শক্তি হ্রাস পাবে, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। আর ধাতব ধর্ম আর অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা মনে রাখবো কিভাবে? কারণ পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু। যেমন আমরা সকলেই জানি যে বাম পাশের যে মৌলগুলো রয়েছে, গ্রুপ একে যে মৌলগুলো রয়েছে এগুলোর বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 2-এ অবস্থিত মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে বাম পাশের মৌলগুলো হচ্ছে ধাতু। এই জন্য যেহেতু বাম পাশের মৌলগুলো ধাতু, ডান পাশে যদি যাই আমরা, বাম থেকে ডানে যাই, তাহলে অবশ্যই কি ধাতব ধর্ম হ্রাস পাবে। অপরদিকে যেহেতু ডান পাশের মৌলগুলো অধাতু, তাহলে আমরা পর্যায় সারণীর যদি আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাহলে কি হবে? অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ ডান পাশে তো অবশ্যই অধাতু রয়েছে। তাহলে এখন আমরা আয়নীকরণ শক্তি সংজ্ঞা জানবো, তারপর আমরা কোন দিকে গেলে বৃদ্ধি পায়, কোন দিকে গেলে হ্রাস পায় জেনেছি, আমরা আবারও জানবো। ঠিক আছে? তাহলে আমরা ইলেকট্রন শক্তির সংখ্যাটা যদি একটু বলি, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলা হয়। তো আয়নীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। আমরা একটু আগে জেনেছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। এবং দেখেছি একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে দেখি, আমরা জানি তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলো ওর মধ্যে রয়েছে সোডিয়াম, তারপর রয়েছে ম্যাগনেসিয়াম, তারপর রয়েছে অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি? বৃদ্ধি পায়। তাহলে সোডিয়াম এবং রয়েছে সিলিকন। তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি নাকি সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি? আমরা বুঝতে পারতেছি যে আয়নীকরণ শক্তি সিলিকনের সবচেয়ে বেশি। কেন সিলিকনের সবচেয়ে বেশি এদের তুলনায়? কারণ সোডিয়ামের যে আকার, পরমাণুর আকার কিন্তু বড়, অপরদিকে সিলিকনের আকার কি? ছোট। তাহলে আমরা আগে জেনেছি যে পরমাণুর আকারের সাথে কি, এটা হচ্ছে বিপরীত। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি? হ্রাস পায়, আর আয়নীকরণ শক্তির মান কি? বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে সোডিয়াম থেকে অবশ্যই কি সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি। অপরদিকে যদি আমরা পর্যায় সারণীর, এটা হচ্ছে পর্যায় 3-এর মৌল, আমরা যদি আমরা অপরদিকে গ্রুপের উদাহরণ দিতে চাই, যেমন 1 নম্বর গ্রুপে অবস্থিত কিছু মৌল যদি আমরা লিখি, লিথিয়াম, তারপর আছে হচ্ছে সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম। বলেন তো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। কেন কমবে? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পায়। কারণ বিভিন্ন শক্তিস্তর বাড়ে, যে কারণে কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর পরমাণুর আকারের সাথে কি এর ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি কি ঠিক উল্টোটা, বিপরীত। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কি? আয়নীকরণ শক্তির মান
হ্রাস পাবে। দেখেন একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে দেখেন তো লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি নাকি পটাশিয়ামের? অবশ্যই হবে কি লিথিয়ামের, কারণ যত নিচের দিকে একই গ্রুপের যত নিচের দিকে যাওয়া হবে তত আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে, যেহেতু পটাশিয়ামের উপরে রয়েছে লিথিয়াম বা সোডিয়াম, এজন্য পটাশিয়ামের তুলনায় তাদের কি আয়নীকরণ শক্তির মান বেশি। এখন আমরা জানবো ইলেকট্রন আসক্তি সম্পর্কে। তো প্রথমে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দেওয়া লাগবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে আমরা আগে জেনেছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের পরমাণুর আকার কি হ্রাস পায়, আর পরমাণুর আকার যেহেতু হ্রাস পায় এই কারণে ইলেকট্রন আসক্তি কি বৃদ্ধি পায়। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাহলে একই পর্যায়ে আমরা সোডিয়াম, তৃতীয় পর্যায়ের মৌলগুলো একটু লক্ষ্য করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কি সিলিকন। পর্যায় 3-এর মৌল, পর্যায় 3-এর মৌল। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে সিলিকনের ইলেকট্রন আসক্তির মান বেশি, অপরদিকে কি সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান কম, কারণ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি বৃদ্ধি পায়। আর একই গ্রুপের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হ্রাস পায়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন আসক্তি কি কম, অপরদিকে লিথিয়ামের কি ইলেকট্রন আসক্তির মান বেশি। এখন আমরা জানবো ইলেকট্রন আসক্তি সম্পর্কে। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তাহলে আমরা আগে জেনেছি যে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অপরদিকে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে পর্যায় 3-এ রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের ক্ষেত্রে এখানে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম, অপরদিকে সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। যেহেতু বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, তাহলে সিলিকন হচ্ছে সোডিয়ামের ডান পাশে, এজন্য সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। তার চেয়ে একটু কম হচ্ছে অ্যালুমিনিয়াম, তার চেয়ে আরেকটু কম ম্যাগনেসিয়াম, তার চেয়ে আরেকটু কম কি সোডিয়াম। অর্থাৎ যদি আমরা ক্রম অনুসারে সাজাই তাহলে আমরা সবচেয়ে বেশি এই মৌলগুলোর মধ্যে, একই পর্যায়ের মৌলগুলোর মধ্যে সিলিকনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। তাহলে আমরা কি জানতে পারলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অপরদিকে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে আমরা যদি দেখি লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম। অর্থাৎ পটাশিয়ামের সবচেয়ে কম, সোডিয়ামের আরেকটু বেশি, সোডিয়াম থেকে লিথিয়াম আরেকটু বেশি। তো আজকের ক্লাসে আমরা জানতে পারলাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল আসে, এগুলোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালোভাবে মনে রাখা লাগে পর্যায় সারণী সম্পর্কে যদি আমরা খুব ভালো জানি, অর্থাৎ কোন মৌল কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত, তাহলে আমরা এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো খুব সহজে আমরা
সমাধান করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয়ে কথা বলবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।